আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রেশ কাটতে না কাটতেই এবার জামায়াতের পেছনেও উঠে পড়ে লেগেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান কি তবে রাজনীতির ময়দানে কোনো শক্তিশালী প্রতিপক্ষকেই আর টিকতে দিতে রাজি নন? বাংলাদেশের রাজনীতির মানচিত্র কি তবে এককেন্দ্রিক শাসনের দিকে ধাবিত হচ্ছে? হাসিনাকে বিদায় করার পর দেশবাসী যে শান্তির আশা করেছিল, তারেক রহমানের নতুন এই মাস্টার প্ল্যান দেখে সেই আশাই যেন বজ্রপাত হয়েছে। তারেক রহমান চান না কেউ তার কথার ওপর কথা বলুক বা তার কাজে কোনো বাধা দিক। তাই গদি আজীবন নিজের কবজায় রাখার এক বিশাল গোপন মিশনে নেমেছেন তিনি। আর এই মিশনে তারেক রহমানের নতুন নিশানা হলো এক সময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামী। আজ এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব কিভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের মাধ্যমে জামায়াতকে একটি দুর্ভেদ্য আইনি জালে আটকে ফেলা হয়েছে, কেন জোটের সঙ্গী এনসিপি হঠাৎ জামায়াতের পিঠে ছুরি মারল এবং কেন ভরা সংসদে দাঁড়িয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। সংসদে অতি সম্প্রতি একটি বিল পাশ করানো হয়েছে, যা দেখে দেশের তাবর আইনবিদদের চোখ ছানাবড়া। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামের এই নতুন আইনের আড়ালে তারেক রহমান অত্যন্ত সুনিপুণভাবে এক মারাত্মক দাবার চাল চেলেছেন। এই আইনের একটি ধারায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী বা কোলাবোরেটর হিসাবে কাজ করেছে তৎকালীন মুসলিম লীগ, নেজামে ইসলামী এবং জামায়াতে ইসলামী। কাগজে কলমে এই নামগুলো গেঁথে দেওয়ার অর্থ হল জামায়াতকে চিরকালের জন্য একটি আইনি খাঁচায় বন্দী করে ফেলা। এই আইনের ফলে সরকার যে কোনো সময় চাইলে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের পুরনো ক্ষতগুলোকে খুঁচিয়ে বের করতে পারবে এবং নতুন করে বড় আদালতে জামায়াতের শীর্ষ নেতাদের দাঁড় করাতে পারবে। তারেক রহমান এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে জামায়াত এখন আক্ষরিক অর্থেই মাইনকার চিপায় পড়ে গেছে। এই আইনের গেরোয় পড়ে দলটি যে কোনো স্তরের নেতাকে যে কোনো সময় জেলখানায় পাঠানোর রাস্তা এখন একদম পরিষ্কার। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। এই চরম সত্যটি এখন হাড় ভাঙা খাটুনি দিয়ে টের পাচ্ছেন জামায়াতের নেতারা। জামায়াত একা নয়, তারা ১১ দলীয় একটি জোটে থেকে নিজেদের শক্তি প্রদর্শন করত। আর এই জোটের অন্যতম প্রধান শক্তি ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কিন্তু সংসদের ভেতরে যা ঘটল তা বিশ্বাস করাও কঠিন। যখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাচ্ছিলেন, তখন তার পাশে দাঁড়ানোর মতো জোটের একজনও খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে বড় ধাক্কাটি দিয়েছে এনসিপি। তারা স্পিকারকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে এই বিলে বা আইনে তাদের বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। জোটের সঙ্গী হয়ে এমন বিপদের দিনে এনসিপির এই দিগবাজি নেওয়ার পেছনে কার ইশারা কাজ করছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পর্দার আড়াল থেকে তারেক সরকারই এমন প্রলোভন বা চাপের জাল বিছিয়েছিলেন যে এনসিপি নিজের জোট সঙ্গী জামায়াতের গলায় পাড়া দিতে দ্বিধা করেনি। এই বিশ্বাসঘাতকতা জামায়াতের জন্য এক বজ্রপাতের মতো হয়ে এসেছে। সংসদে চরম কোণঠাসা হয়ে ডক্টর শফিকুর রহমান ইতিহাসের এক পুরনো অধ্যায় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন গলানোর এক বৃথা চেষ্টা চালান। শফিকুর রহমান বলেন, একসময় যখন সব দলের রাজনীতি বন্ধ ছিল তখন জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র এবং জামায়াতের রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি মূলত বোঝাতে চেয়েছিলেন, আপনার পিতা আমাদের সুযোগ দিয়েছিলেন, আপনি কেন আমাদের শেষ করতে চাইছেন? কিন্তু তারেক রহমান যে অন্য ধাতুর মানুষ তা তিনি পদে পদে বুঝিয়ে দিচ্ছেন। তিনি পিতার আদর্শের কথা শুনলেও বর্তমান ক্ষমতার প্রশ্নে কোনো আপোস করতে রাজি নন। তিনি খুব ভালো করেই জানেন আজীবন ক্ষমতায় থাকতে হলে এই পুরনো সাথীরাই একসময় গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। তাই পিতা জিয়াউর রহমান যে দলকে রাজনৈতিক মাঠে জায়গা দিয়েছিলেন, পুত্র তারেক রহমান এখন সেই দলকেই মাঠ থেকে চিরতরে মুছে ফেলতে মরিয়া। তারেক রহমান কেবল আইনি পথে নন, মনস্তাত্ত্বিক যুদ্ধেও এক ধাপ এগিয়ে গেছেন। সম্প্রতি 25শে মার্চ নিয়ে তিনি যা বললেন তা ইতিপূর্বে বিএনপির কোনো শীর্ষ নেতার মুখে শোনা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা আর রাজারবাগে পাকিস্তানি বাহিনীর অমানবিক নির্যাতনের ঘটনাকে তিনি অত্যন্ত
কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। তারেক রহমানের এই সাহসী ও স্পষ্ট বক্তব্য দেখে খোদ ভারতীয় মিডিয়াতেও হইচই পড়ে গেছে। তারা অবাক হয়ে দেখছে বিএনপির মতো একটি দল কিভাবে এতটা সরাসরি পাকিস্তানকে ৭১-এর গণহত্যার জন্য দায়ী করছে। আসলে এর পেছনেও লুকিয়ে আছে তারেক সরকারের গভীর রাজনৈতিক হিসেব। তিনি প্রমাণ করতে চাইছেন ৭১-এর ইস্যুতে তিনি আওয়ামী লীগের চেয়েও বেশি আপোষহীন। আর এই সুযোগে জামায়াতকে ৭১-এর দালাল হিসাবে চিহ্নিত করে জনবিচ্ছিন্ন করে দেওয়ার কাজটা তিনি এক ঢিলে সেরে ফেলছেন। চতুর্দিক থেকে ধেয়ে আসা এই সাঁড়াশি আক্রমণের মুখে ডক্টর শফিকুর রহমান সংসদে এমন এক মন্তব্য করেছেন যা তার চরম অসহায়ত্বের পরিচয় দেয়। তিনি বলেন, ৭১-এ কার কি ভূমিকা ছিল তার একমাত্র পূর্ণাঙ্গ সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কেবল আংশিক সাক্ষী মাত্র। একজন দুদে রাজনৈতিকের মুখ থেকে এমন আধ্যাত্মিক ও অসহায়ের কথা প্রমাণ করে যে তারা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া এবং কোণঠাসা হয়ে পড়েছেন। আইনের মারপ্যাচে পড়ে এখন যুক্তি তর্ক ছেড়ে দিয়ে ভাগ্যের ওপর ভরসা করা ছাড়া জামায়াতের আর কোনো উপায় নেই। তারেক রহমানের সাজানো এই নিখুঁত ফাঁদে পড়ে জামায়াতের মতো একটি শক্তিশালী ক্যাডার ভিত্তিক দল আজ কতটা নড়বড়ে তা ডক্টর শফিকুর রহমানের এই একটি ভাষণই পরিষ্কার করে দেয়। এখন প্রশ্ন উঠেছে, তারেক রহমানের আসল গন্তব্য কোথায়? তিনি কি সত্যি আইনের খড়গ ব্যবহার করে জামায়াতকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে চলেছেন, নাকি বিগত শেখ হাসিনা সরকারের আমলের মতো তাদের শুধু জেলের ভয় দেখিয়ে নিজের হাতের পুতুল বা গৃহপালিত বিরোধী দল বানিয়ে রাখতে চাচ্ছেন? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট, তারেক রহমান তার ক্ষমতার রাজত্বে অন্য কাউকে ভাগ বসাতে দিতে মোটেও রাজি নন। জামায়াতকে ৭১-এর পুরনো ফাইলে আটকে রেখে তিনি যে জব্বর শিক্ষা দেওয়ার আয়োজন করেছেন তার চরম মাসুল দলটিকে হয়তো অনেক দিন গুনতে হবে। বাংলাদেশের রাজনীতি এখন এক রুদ্ধশ্বাস পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গতকালের বন্ধু আজকের শত্রু, আর অতীতের আশীর্বাদ আজকের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের এই কৌশলী রাজনীতি কি দেশের স্থায়ী শান্তি আনবে, নাকি এটি নতুন কোনো স্বৈরতন্ত্রের সূচনা? জামায়াতের মতো একটি দল কি এই মহাসংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি সময়ের আবর্তে হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন যে তিনি কাউকেই পাত্তা দেন না। তার লক্ষ্য একটাই, মাঠ ফাঁকা করে একক রাজত্ব কায়েম করা। ক্ষমতার এই দাবার বোর্ডে শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে। সুপ্রিয় দর্শক, তারেক রহমানের এই জামায়াত বিরোধী অবস্থানকে আপনি কিভাবে দেখেন? এটি কি ৭১-এর বিচারের সঠিক পথ, নাকি সেরফ রাজনৈতিক প্রতিহিংসা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন চাঞ্চল্যকর রাজনীতির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।